ফিলিস্তিনি যোদ্ধাদের ৬০ সদস্য গ্রেফতার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত জানিয়েছে তারা পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দিয়েছে এবং এ পর্যন্ত ৬০ জনেরও বেশি হামাস সদস্যকে গ্রেফতার করেছে। এটি গত এক দশকে এই অঞ্চলে পরিচালিত সর্ববৃহৎ ও জটিলতম নিরাপত্তা অভিযান বলে দাবি করেছে সংস্থাটি। রবিবার এক বিবৃতিতে শিন বেত জানায় গত ৩ মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী, আইডিএফ ও পুলিশের সঙ্গে যৌথভাবে পরিচালিত অভিযানে হেব্রনে হামাসের একটি বিস্তৃত ও সুসংগঠিত অবকাঠামো উন্মোচিত হয়েছে, যারা অদূর ভবিষ্যতে গুরুতর হামলার পরিকল্পনা করছিল। শিন বেত জানায় অধিকাংশ গ্রেফতারকৃত হামাস সদস্যই আগে ইসরায়েলে কারাবন্দী ছিলেন। তারা পশ্চিম তীর অঞ্চলে নতুন সদস্য নিয়োগ, অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি ও বোমা হামলার পরিকল্পনা করছিল। খবরে বলা হয় অভিযানে এখন পর্যন্ত ২২টি আগ্নেয়াস্ত্র, ১১টি গ্রেনেড, বিপুল গোলাবারুদ ও একটি গোপন অস্ত্রাগার উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এই নেটওয়ার্কের সদস্যরা ২০২৩ সালের নভেম্বরে জেরুজালেমের দক্ষিণে রুট সাইড চেকপয়েন্টে হামলা চালিয়ে ইসরায়েলি সেনা কর্পোরাল আব্রাহাম ফেতনাকে হত্যা করে। সে ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহেও জড়িত ছিলেন কয়েকজন অভিযুক্ত। গাজায় যুদ্ধবিরতির চুক্তি করতে বললেন ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ মাস ধরে চলা বর্বরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সকালে সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি লিখেছেন, গাজায় চুক্তি করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন। ধারণা করা হচ্ছে এই পোস্টের মাধ্যমে দখলদার ইসরায়েলকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বুঝিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধের জন্য তিনি এখন চুক্তি চান। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণে মূলত এখন চুক্তি হচ্ছে না, যা গতকাল এক জিম্মির মা জানিয়েছিলেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি দ্বারপ্রান্তে রয়েছে। এমন সময় ট্রাম্প সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানালেন। ইসরায়েলি এক কর্মকর্তা এপিকে বলেছেন, আগামী সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে, যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে। তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের আলোচ্য সূচির ব্যাপারে কোনো কথা বলতে চাননি। গত শুক্রবার ট্রাম্প মন্তব্য করেন, হামাস ও ইসরায়েলের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। এরপরই চুক্তি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন তিনি বিশ্বাস করেন ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের ফলে পরের দিনই রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইউক্রেন ন্যাটোতে, এর অর্থ হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং পরের দিনই তৃতীয় বিশ্বযুদ্ধ। তিনি ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষা সম্পর্কেও মন্তব্য করেন। অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়নের বেপরোয়াভাবে ইউক্রেনকে স্বীকার করার তাড়াহুড়ো যুদ্ধকে ইউরোপের কেন্দ্রস্থলে টেনে আনবে। এটি কূটনীতি নয়, এটি উন্মাদনা। আমরা ইউরোপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেব না। এর আগে অরবান বলেছিলেন এই সংস্থাগুলোতে ইউক্রেনের যুদ্ধ হওয়ার বিষয়ে ন্যাটো এবং ইইউতে মনোভাব পরিবর্তন হয়েছে। এমনকি পোল্যান্ডও তাদের অবস্থান পরিবর্তন করেছে। প্রতিরক্ষা শক্তির মাত্র ৫% ব্যবহার করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোটে ৫%-এরও কম ব্যবহার করেছে। আইআরজিসির সমন্বয়ক বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির ৫%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে, বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র ৫% শত্রুর মোকাবেলায় যুক্ত হয়েছিল। নাকদি বলেন, এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি। তার ভাষায়, আমাদের পূর্ণ শক্তির প্রকাশ এখনো বাকি রয়েছে, তা এখনো মঞ্চে ওঠেনি।
বলিষ্ঠ প্রতিক্রিয়া, সীমিত সম্পদের ব্যবহার। ইসরায়েলি দখলদার বাহিনী 13 জুন ইরানে আকস্মিক ও একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো, যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল, গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল প্রতিরক্ষামূলক সহায়তা। এদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তার THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। 7টি স্থানে অবস্থান করা 3rd ইউনিটের মধ্যে অন্তত 2টি ইউনিট সক্রিয় করা হয়। আর এই সহায়তা কার্যক্রমে 12 দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয় $800 মিলিয়ন বেশি। এদিকে জেনারেল নাকদি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাই ব্যবহৃত হয়েছে বেশি, তবে আমাদের প্রকৃত শক্তি আমাদের স্থল বাহিনীতে নিহিত। তিনি বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত। চাইলে আমরা আরো কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। ইরানি জেনারেল ইঙ্গিত দেন, ইরান যদি সত্যিকারের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায়, তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরো অনেক গুণ বেশি। ইরানি জাতি শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না। তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথে অবিচল থাকবে। ইসরায়েলি আগ্রাসনে নিহত 60 জনের স্মরণে রাজধানী তেহরানে লাখ লাখ শোকাহত জনতা জড়ো হওয়ার একদিন পর রোববার সকালে আরাকচি এ মন্তব্য করেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইরানের রাস্তায় নেমে আসা দেশপ্রেমিকদের একের পর এক ঢেউ, যারা কাপুরুষ ইসরায়েলি শাসন ব্যবস্থার হাতে ঠান্ডা মাথায় নিহত নারী ও শিশু সহ সামরিক কমান্ডার, বিজ্ঞানী, গবেষক এবং বেসামরিক নাগরিকদের সম্মান জানাতে নেমেছিলেন, তাদের সকলেরই একটি বার্তা, দুর্বল ইসরায়েলি শাসন ব্যবস্থার বিপরীতে আমরা আমাদের ক্ষতি গোপন করি না। আমরা আমাদের শহীদদের জন্য গর্বিত, যারা আমাদের আদর্শ। তিনি উল্লেখ করেন, প্রতিটি নিহত কর্মকর্তা বা বিজ্ঞানীর জন্য নিশ্চিত থাকুন আরো 100 জন তাদের জায়গা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আরাকচি তার পোস্টে আরো বলেছেন, রক্তের শেষ বিন্দু পর্যন্ত শক্তিশালী এবং স্থিতিস্থাপক ইরানি জাতি আমাদের ভাগ্য নির্ধারণের চেষ্টাকারীদের প্রতিহত করবে। IRNA নিউজ এজেন্সি জানিয়েছে, 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করে। এই হামলায় শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক সহ 600 জনেরও বেশি মানুষ নিহত হয়। ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিক্রিয়া জানায়, অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষতি সাধন করে। IRNA জানিয়েছে, 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেয় এবং নেতানিয়াহু সরকারের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। এর ফলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। মার্কিন ইসরায়েলি আগ্রাসন 12 দিন স্থায়ী হয়েছিল এবং যুদ্ধবিরতির মাধ্যমে এর সমাপ্তি ঘটে। রাশিয়াকে পরাজিত করতে পশ্চিমা দেশগুলোর চেষ্টা ব্যর্থ হবে। রাশিয়ার বিরুদ্ধে তথাকথিত কৌশলগত পরাজয় ঘটানোর পশ্চিমা চেষ্টাগুলো সফল হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার কিরগিজস্তানে তার সরকারি সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ল্যাভরভ বলেন, আমরা রাশিয়া ও তথাকথিত সম্মিলিত পশ্চিমের মধ্যে এক নজিরবিহীন সংঘাতের সাক্ষী দিচ্ছি, যারা আবারও আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে এবং ইউক্রেনে নাৎসিবাদী সরকারকে ব্যাটারিং র্যাম হিসেবে ব্যবহার করে আমাদের কৌশলগতভাবে পরাজিত করতে চায়। তিনি আরো বলেন, পশ্চিম এর আগে কখনো সফল হয়নি, এবারও হবে না। ল্যাভরভ দাবি করেন, অনেক পশ্চিমা নীতি নির্ধারক এখন বুঝতে শুরু করেছেন যে রাশিয়ার বিরুদ্ধে তাদের আগ্রাসী অবস্থান ফলপ্রসূ হচ্ছে না, তবে তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি। সম্প্রতি ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে বেশিরভাগ সদস্য দেশ ইউক্রেনের জন্য আরো নিষেধাজ্ঞা ও সহায়তা সমর্থন করে, তবে হাঙ্গেরি শেষ বিবৃতিতে ভেটো দেয় এবং ইউক্রেনের EU ভুক্তি আলোচনাও আটকে দেয়। শুরুতে রাশিয়া ইউক্রেনের EU ভুক্তির বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিলেও EU যখন সামরিক ব্যয়ের মাত্রা বাড়াতে থাকে, তখন মস্কো এটিকে সমালোচনা করতে শুরু করে। এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এখন EU ও রাশিয়ার জন্য ন্যাটোর মতোই
হুমকি। রাশিয়া মনে করে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি এবং ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা এই সংঘাতের মূল কারণগুলোর একটি। জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার IAEA প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। সরকারি বার্তা সংস্থা IRNA এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে IAEA আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরানে প্রবেশও নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান ও IAEA এর মধ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। অবশ্য মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এক আইন পাশ করেছে যেখানে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে রয়েছে গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5332 জন আহত হয়েছেন। জবাবে ইরানও ইসরায়েলের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালায়। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের দেওয়া তথ্য মতে এতে কমপক্ষে 29 জন নিহত এবং 3700 জনের বেশি আহত হয়েছেন। শেষ পর্যন্ত গত 24 জুন থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।